আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন রাশিয়ার যৌথ মহড়া। এরপর জানিয়ে দিব ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ আল শরারের। তারপর জানিয়ে দিব জাপানের যুদ্ধবিমানের ওপর বিপজ্জনক কৌশল, চীনের তীব্র প্রতিক্রিয়া। আরও জানিয়ে দিব পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি। এবং সর্বশেষ শিরোনাম, হামলার আশঙ্কায় সামরিক শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন রাশিয়া যৌথ মহড়া। চলতি ডিসেম্বরের শুরুর দিকে তৃতীয় দফায় যৌথ ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। রাশিয়ার ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে এই মহড়াগুলো কোনো তৃতীয় পক্ষকে টার্গেট করে বা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসাবে করা হয়নি। এর আগে গত মাসে রুশ চীন সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতা নিয়ে বৈঠক করেন। আগস্টে দেশ দুটি জাপান সাগরে আর্টিলারি এবং সাবমেরিন বিরোধী যৌথ মহড়া করে। 2022 সালে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনের যুদ্ধ শুরু করার আগে চীনের সঙ্গে একটি নো লিমিটস কৌশলগত অংশীদারিতে চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে নিয়মিত যৌথ মহড়ার অঙ্গীকার রয়েছে। উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং 30 বছরের বেশি সময় বিরতির পর পুনরায় মার্কিন পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ আল শারার। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা অভিযোগ করেছেন ইসরায়েল পরিকল্পিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং নিরাপত্তা ইস্যুকে অজুহাত বানিয়ে সামরিক অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তিনি সিরিয়ায় জাতীয় ঐক্য, শান্তি ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। দোহা ফোরামে ভাষণ দিতে গিয়ে আল শারা বলেন, তার সরকার শান্তির অগ্রাধিকার দিচ্ছে, নারীর ক্ষমতায়নে কাজ করছে এবং সংবিধান ঘোষণার 5 বছরের মধ্যে সংসদ নির্বাচনে আয়োজন করবে। সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল অক্টোবর 7 হামলাকে অজুহাত করে সারা অঞ্চলে সামরিক অভিযান বাড়াচ্ছে। তার ভাষায়, ইসরায়েল এখন এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যারা ভূতের সঙ্গে যুদ্ধ করছে। 2024 সালের ডিসেম্বর বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ, বেআইনি আটক অভিযান এবং চেকপোস্ট স্থাপনের অভিযোগও করেছেন আল শারা। আল শারা স্পষ্ট করে বলেন, ইসরায়েলকে আসাদের পতনের আগের অবস্থানে ফিরে যেতে হবে এবং গোলান মালভূমি নিয়ে 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, অর্ধশতাব্দী ধরে টিকে থাকা এই চুক্তিকে পরিবর্তনের চেষ্টা এই অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। তিনি দাবি করেন, সিরিয়া ইসরায়েলে হামলা চালায়নি, বরং নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই করেছে। জাপানের যুদ্ধবিমানের উপর বিপজ্জনক কৌশল, চীনের তীব্র প্রতিক্রিয়া। জাপানের যুদ্ধবিমানকে নিশানা করে ফায়ার কন্ট্রোল রাডার নির্দেশ করেছে চীন। আন্তর্জাতিক জলসীমায় ওকিনামা দ্বীপের কাছে টহলে থাকাকালীন এমন পদক্ষেপ নিয়েছে তারা। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এমন দাবি করেছেন। শনিবার 6 ডিসেম্বর 2 দফায় এই ঘটনা ঘটে বলে জানান তিনি। রবিবার 7 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার ভোরে এক্সে এক পোস্টে কোইজুমি লেখেন, ঘটনাটি নিয়ে টোকিও বেইজিংয়ের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা দাবি করেছেন তারা। তিনি বলেন, এই রাডার নির্দেশনা নিরাপদ ফ্লাইট পরিচালনার সীমা অতিক্রম করেছে এবং অত্যন্ত বিপজ্জনক। ফায়ার কন্ট্রোল রাডার লক সাধারণত আক্রমণের পূর্বসংকেত হিসেবে বিবেচিত হয়, যা প্রতিপক্ষের বিমানকে দ্রুত প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বাধ্য করে। এই ঘটনায় পাল্টা বিবৃতি দিয়েছে চীন। রবিবারই এক বিবৃতিতে চীনা নৌবাহিনী জানায়, প্রশিক্ষণ চলাকালীন জাপানি স্বয়ংরক্ষা বাহিনীর বিমান তাদের নৌবহরের কাছে ঘন ঘন আসা যাওয়া করে বাধা সৃষ্টি করেছে। জাপানের দাবি তথ্যগতভাবে অসঙ্গত বলে উল্লেখ করে চীন। আল জাজিরা জানিয়েছে, ওকিনামার নিকটবর্তী এই এলাকাগুলো চীন ও জাপান উভয়েরই দাবি করা বিতর্কিত অঞ্চলের কাছে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে গুরুতর সামরিক মুখোমুখি অবস্থান। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ঘোষণা করেন, তাইওয়ানকে ঘিরে চীন সামরিক পদক্ষেপ নিলে এবং তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে টোকিও পদক্ষেপ নিতে পারে। এরপর থেকেই দুই দেশের উত্তেজনা বেড়েছে। তাইওয়ান জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়োনাবরি দ্বীপের মাত্র 110 কিমি দূরে অবস্থিত। এটিকে বেইজিং নিজের অংশ বলে দাবি করে আসছে। কোইজুমি জানান, ঘটনায় জড়িত যে 15 যুদ্ধবিমানগুলো লিয়াওনিং বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল, যা ওই সময় 3টি মিসাইল ডেস্ট্রয়ার সহ ওকিনাওয়ার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছিল, কোনো ক্ষয়ক্ষতি বা আঘাতের খবর পাওয়া যায়নি। পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে সতর্ক করল জার্মানি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার যে আলোচনা ইসরায়েলি রাজনীতিতে বারবার উঠছে, সে বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মর্টস। জর্ডান সফরে গিয়ে এই সতর্কবার্তা দেন তিনি। মর্টস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ার মতো কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল যেন দখলকৃত পশ্চিম তীর নিজেদের সঙ্গে যুক্ত করার কোনো পদক্ষেপ না নেয়। জর্ডানের বন্দর নগরী আকাবায় দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের সময় চ্যান্সেলর মর্টস বলেন, পশ্চিম তীরের পরিস্থিতি আমাদের নজর থেকে সরিয়ে দেওয়া চলবে না। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা রাখতে হবে।
তাই পশ্চিম তীরে কোনো ধরনের সংযুক্তিকরণ মেনে নেওয়া যায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে থাকা অতি কট্টর ও ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরেই দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছেন, যদিও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে এ অঞ্চলকে দাবি করে থাকে। মর্টস বলেন, আমরা এমন একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করতে চাই যেখানে ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব প্রতিবেশীরা দীর্ঘস্থায়ী শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে। তিনি আবারও জার্মানির 2 রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, শান্তি আলোচনা দ্রুতই শুরু হওয়া উচিত। এদিকে গাজা ইস্যুতে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। মর্টস বলেন, গাজায় 2 মাস ধরে যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি স্থিতিশীল আছে, এতে আমরা স্বস্তি পাই। তবে এখন আমাদের দ্বিতীয় ধাপে প্রবেশে সফল হতে হবে। তিনি বলেন, এর অংশ হিসেবে গাজার বেসামরিক জনগণের এখনও বিপজ্জনক মানবিক পরিস্থিতি দ্রুত উন্নত করতে হবে। শীতের আগেই আরও বেশি মানবিক সহায়তা জরুরি। পরে শনিবার দুপুরে লোহিত সাগর উপকূলে অবস্থিত আকাবায় বৈঠক শেষে মর্টস ইসরায়েলে পৌঁছান। এই দিনই সন্ধ্যায় পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হরজোগের সঙ্গে তার বৈঠক হয়। রবিবার তার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা। হামলার আশঙ্কায় সামরিক শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা। বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার চলা উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মাদক পাচার বিরুদ্ধে লড়াইয়ের নামে তেল উৎপাদনকারী দেশটির উপর ব্যাপক হারে সামরিক চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যে কোনো সময় ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে মার্কিন প্রশাসন, তবে সহজে হার মানতে নারাজ ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সকল অভিযোগ অস্বীকার করে সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় শনিবার 6 ডিসেম্বর সামরিক বাহিনীর শক্তি বাড়াতে নতুন করে 5600 সেনা মোতায়েন করেছে দেশটি। সরকারি পরিসংখ্যানের বরাতে আরব নিউজ জানায়, ভেনেজুয়েলার প্রায় 2 লাখ সেনা এবং 2 লাখ পুলিশ কর্মকর্তা রয়েছে। কারাকাসে ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনাতে এক অনুষ্ঠানে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কর্নেল গেব্রিয়েল রেন্দন অভিযোগ করেন, মার্কিন সামরিক চাপ মূলত তাকে উৎখাত করার জন্য, সেই সাথে দেশের তেলের মজুদ দখল করার জন্য। কোনো পরিস্থিতিতেই আমরা সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণ মেনে নেব না। আরব নিউজের খবরে বলা হয়, মাদক পাচার হচ্ছে এমন অভিযোগ এনে ক্যারিবীয় অঞ্চলে বহু জাহাজে 20টিরও বেশি বড় ধরনের হামলা চালিয়েছে ওয়াশিংটন। গত কয়েক মাস ধরে চলা এসব হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 87 জনের। মাদক পাচারের অভিযোগে ওয়াশিংটনের পক্ষ থেকে মাদুরোকেও দায়ী করা হচ্ছে।